আপনারা শুনছেন সানডে থ্রিলার স্টোরিজ। আজকের গল্প ভুতুড়ে প্রাসাদ। গল্পটি মীনাক্ষী চৌধুরীর লেখা মোর গোস্ট স্টোরিজ অফ সিমলা হিলস বইয়ের দ্য হন্টেড ম্যানশন গল্প থেকে অনুপ্রাণিত। শুরু হচ্ছে গল্প ভুতুড়ে প্রাসাদ। শ্রোতা বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের বিষয়টি কি, সেইটা জানতে চাইলে বোধহয় নিজে থেকেই উত্তর পাওয়া যাবে ভূত। সত্যি, মানুষের মধ্যে এই ভূত নিয়ে চিরকাল ধরেই একটা আগ্রহ আমরা দেখতে পাই। ভূত শব্দটাই যেন বেশ অদ্ভুত। এই শব্দটা শুনলেই ছোট থেকে বড় সবারই শরীরটা বেশ শিহরিত হয়। অথচ ভাবতে অবাক লাগে, মনের মধ্যে শত ভয় থাকা সত্ত্বেও আমরা কিন্তু কেউই ছোটবেলায় ভূতের গল্প শুনতে ছাড়তাম না। ছোটবেলায় দাদু কিংবা ঠাকুমার কাছ থেকে আমরা নানান ধরনের গল্প শুনতাম, আর সেই গল্প যদি ভূতের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দ্বিগুণ মজা আর খানিকটা ভয়ের এক অদ্ভুত সমন্বয়। আহা, সেই সব দিন ছিল যেন এক নস্টালজিয়া। দাদুর সঙ্গে নাতি নাতনিদের সম্পর্কের রসায়নটাই বোধহয় এমনই। আমাদের আজকের গল্পের মুখ্য চরিত্রে আছে ৮ বছরের ছোট্ট দীপা ও তার দাদু নরেন্দ্র, আর আছে ভয় ও রহস্যে মাখা কিছু সত্য ভৌতিক কাহিনীর কথা। তবে এই দাদুরও একটা ইতিহাস আছে, কিন্তু না, এখনই তো সবটা বলে দেওয়া যাবে না। পুরো গল্পটা শুনতে হবে তো, নইলে চলবে কি করে? সেই সব রহস্য রোমাঞ্চ ভরপুর ভূতের গল্পের সাক্ষী হতে চান? তাহলে আর দেরি কেন, শুনতে থাকুন আমাদের আজকের গল্প। সিমলার বুকে একটি প্রেস কনফারেন্স চলছে। রিপোর্টাররা ঘিরে ধরেছেন একজন ব্যক্তিকে। তার নাম নরেন্দ্র সিং। একটি অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত তিনি, বিশেষ অতিথি হিসেবে। সঞ্চালক বলে উঠলেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একাধারে ঐতিহাসিক স্বনামধন্য গবেষক, পণ্ডিত, অবসরপ্রাপ্ত অধ্যাপক নরেন্দ্র সিং। সিমলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে সেখানকার কিছু ভয়ঙ্কর ইতিহাস আমাদের সামনে নিজের লেখনী দিয়ে বারবার তুলে ধরেছেন তিনি। আমাদের আজকের হন্টেড শোতে তাঁকে স্বাগত জানাচ্ছি। স্যার, কয়েকদিন পরই তো ভূত চতুর্দশী। আচ্ছা, এই বিজ্ঞানের আধুনিক যুগে দাঁড়িয়ে আপনি কিভাবে এতটা জোর দিয়ে বলেন যে আপনি ভূত দেখেছেন? এটা কি সত্যিই বিশ্বাসযোগ্য? দেখুন, আপনি না বিশ্বাস করলে কিভাবে বিশ্বাস করাবো? কথাতেই তো বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তবে বিজ্ঞান কিন্তু আজও জোর দিয়ে বলতে পারে না যে তারা নেই। হতে পারে তাদের দেখা যায় না, কিন্তু অনুভব করতে চাইলে করা যায়। স্যার, আজ কিন্তু একটা হরর স্টোরি আমাদের শোনাতেই হবে আপনাকে। আমাদের দর্শকরা কিন্তু মুখিয়ে আছে আপনার মুখ থেকে সেই গল্প শোনার জন্য। তবে প্লিজ, রিয়েল স্টোরি হতে হবে কিন্তু। আপনার এই গল্পটা আমরা আমাদের ম্যাগাজিনে ছাপতে চাই। সিমলায় ইতিহাস নিয়ে গবেষণার সৌজন্যে বেশ নামডাক নরেন্দ্র সিংয়ের। আরও পরিচিতি পেয়েছেন তিনি ভূত বিশেষজ্ঞ হিসেবে। ভূত নিয়ে সারা জীবন অনেক গবেষণা করেছেন তিনি। বুঝতে ও চিনতে পেরেছেন তেনাদের উপস্থিতি। তবে তিনি তার বিভিন্ন বইতে লিখেছেন তিনি নাকি ভূত দেখেছেন স্বচক্ষে। তার প্রথম বই দ্য হরর ডায়েরি ছিল ভূতের গল্প প্রেমী শ্রোতাদের জন্য একদম পারফেক্ট কালেকশন। তবে কোনো বিশেষ কারণে সেই বই প্রকাশ পায়নি, তাই সেই গল্প তিনি ছাড়া আর কেউই জানে না। সঞ্চালকের অনুরোধে সেই বই থেকেই একটি গল্প বলতে শুরু করলেন তিনি। বেশ, তবে আমার দি হরর ডায়েরি
বই থেকে সিমলারই একটি গল্প বলে শোনাচ্ছি আমি দর্শকদের। সে অনেক কাল আগের কথা। একটি মেয়ে পাশের গ্রাম থেকে সদ্য বিয়ে হয়ে সিমলায় শ্বশুর বাড়ি এসেছে। মেয়েটাকে কারোর সাথে মিশতে দিত না তার শ্বশুর বাড়ির লোকেরা। তাকে প্রায়ই মারধর করা হতো। এরপর বিয়ের কিছুদিন পরেই হঠাৎ মেয়েটিকে আর পাড়া প্রতিবেশী কেউ সেই এলাকায় দেখতে পায় না। বেশ কিছুদিন সেই বাড়ির দরজাও বাইরে থেকে বন্ধ থাকতে থাকতে মাস 6 কেটে যায়। পাড়ার লোকেরা প্রাথমিক একটা সন্দেহ হলেও পরে ধরেই নেয় যে তারা বোধহয় সেখান থেকে চলে গেছে। আর তারপর থেকেই সেখানে শুরু হয় বিভিন্ন অস্বাভাবিক কাণ্ড। হঠাৎই একদিন মাঝ রাতে প্রতিবেশীরা সেই বাড়ির ভেতর থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ ও তীব্র কান্নার শব্দ শুনতে পায়। আর বাড়ির পাশ থেকে একটা বিশ্রী গন্ধ পাওয়া যায়। নারী কণ্ঠে সেই চিৎকার ছিল ভয়ঙ্কর। কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও! আমি পাচ্ছি না এখানে থাকতে, মেরে ফেলবে এরা। এসো এসো, তোমরা এসো, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি বাঁচতে চাই, বাঁচাও, বাঁচাও। কিভাবে নিখোঁজ হয়ে যেতে পারে এমন একটি জলজ্যান্ত মেয়ে, যে সদ্য বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছিল? তার তো চোখে অনেক স্বপ্ন। সে কি নিজে থেকেই কোথাও চলে গেছে, নাকি তাকে কেউ? আর তার থেকেও বড় কথা, যে বাড়িতে প্রায় 6 মাসের মতো কেউ নেই, সেইখান থেকে আচমকা এমন আর্তনাদের শব্দ আসবে কোথা থেকে? আর ভেবে দেখুন, 6টা মাস বন্ধ ঘরে না খেয়ে দে কেউ বেঁচেই বা থাকতে পারে কি করে? তবে কি সেই ফাঁকা বাড়ি থেকে হঠাৎই এমন তীব্র আকুতির আওয়াজে একটা ভয়ে জন্ম নেয় প্রতিবেশীদের মধ্যে। মনে হয় কে যেন পাগলের মতো দরজা ভেঙে বেরোতে চাইছে। এরপর থেকে একবার নয়, প্রায় প্রতিদিনই ওখানে এমন আওয়াজ শোনা যায়। কিন্তু এই বাড়ি থেকে বেরোতে বা ঢুকতে কাউকে দেখা যায় না। আর এতগুলো দিনে ভেতরে তো কারোর পক্ষে বেঁচে থাকাও সম্ভব নয়। অনেকবার একটা বাজে গন্ধ ছড়িয়ে পড়েছে ওই বাড়ির আশেপাশে, কিন্তু যেহেতু ওই জায়গা রাস্তার বড় নর্দমার খুব কাছে অবস্থিত, তাই তারা ওটার গন্ধ ভেবেই ব্যাপারটার খুব একটা গা করেনি। যা হয় আর কি। আমরা তো সব জিনিস সব সময় সাদা চোখে সন্দেহের দৃষ্টিতে দেখি না। এটাও তেমনি হয়েছিল। যাই হোক, তার কিছুদিন পর সেইখানে পাতা কুড়োতে আসে দুটি 14-15 বছর বয়সী বাচ্চা ছেলে। সেই বাড়িটিতে কেউ থাকে না বলে বাড়ির সামনেটা গাছের পাতা পড়ে পুরো অপরিষ্কার হয়ে থাকত। সেই ছেলে দুটো পাতা কুড়োতে সেই দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই ঘটে একটা অঘটন। ওদের মধ্যে একটি ছেলের নাম ছিল শ্যাম। সে তার সহকর্মী অভয়কে বলে, এই অভয়, তাড়াতাড়ি পাতাগুলো তোল, অনেক পাতা কোড়ানো বাকি আছে। তুই পাত কর, ওই দিকে গুলো তোল তো, আমি এইগুলো তুলছি। অনেক বেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেল। চল 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 চল, লেগে পড়ি, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। পাতা কুড়োতে কুড়োতে হঠাৎ ওরা দেখে একটি বিবাহিতা যুবতী মেয়ে দূরে বসে বসে কাঁদছে, আর একটা ভোজালিকে ধরে অনেকক্ষণ ধরে দেখছে। সেই দৃশ্য দেখে
অভয় শ্যামকে বলে, ওই দেখ, ওই যে ওই মেয়েটাকে দেখ না, কিরকম ভাবে ভোজালিটা ধরে আছে দেখ। হ্যাঁ, ভোজালিটাকে ধরে দেখছে আবার, আর কাঁদছে। কিছু হয়েছে বোধহয়। এই দাঁড়া তো, কি জিজ্ঞাসা করি। এই কি দরকার ভাই, একে বেলা পড়ে এলো, আর বাড়ি ফিরতে হবে। কাজটা সেরে চল না, আবার ওই দিকে কেন যাচ্ছিস? তুই দাঁড়া তো, আমি যাচ্ছি না কোথাও, ইশারায় জিজ্ঞেস করছি, দাঁড়া তো। ওরা দূর থেকে মেয়েটিকে ইশারা করে জিজ্ঞাসা করে কি হয়েছে, কাঁদছে কেন। মেয়েটি কথাগুলো শুনে ওদের হাতের ইশারায় নিজের কাছে ডাকে। শ্যাম তখন বলে, ওই দেখ না, মেয়েটা কিরকম আকুল হয়ে আমাদের ডাকছে। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এই সময় এরকম একটা ফাঁকা জায়গায় একটা মেয়ে মানুষ একা বসে কাঁদছে, নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে। চল না গিয়ে দেখি। আরে বাবা, কাজ ঠিক শেষ হয়ে যাবে, ভাবিস না। একটা মানুষকে এরকম ভাবে বিপদের মধ্যে ফেলে চলে যাব? ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না রে। ঠিক আছে, তোর যেতে হলে তুই যা, আমাকে আগে কাজ শেষ করতে দে। শ্যাম এগিয়ে যায় কি ব্যাপার দেখতে। একটা মেয়ে কাঁদছে, হয়তো কোনো সমস্যা হয়েছে। সে ওই মেয়েটিকে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি আমাদের ডাকলেন যে, কিছু বলবেন? কোনো সমস্যা হয়েছে কি? আপনি এইভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কোথায় থাকেন আপনি? মেয়েটির নাম ছিল মিলি। শ্যামের প্রশ্নে ওই ভোজালিটার দিক থেকেই একবার চোখ সরিয়ে সে শ্যামের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়, আর হঠাৎই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। আমার নাম মিলি। এই যে পাশের বাড়িটা দেখছো, এই বাড়িতেই আমি থাকতাম। তবে জানো তো, ওরা আমাকে বাঁচতে দিল না। আসলে আমার বাপের বাড়ি থেকে তো ফোন দিতে পারেনি, তাই ওরা আমার স্বামী, শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির সব লোক আমার উপরে খুব অত্যাচার করে গো। আমি খুব মারে ওরা। দেখবে দেখবে দেখবে, আমার শরীরটা পুরো ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তে ভেসে যায় আমার শরীর। এই দেখো, এই দেখো দেখো, এইটা দেখছো? এইটা দিয়ে আমাকে মারে, খুব মারে, চড়ে চড়ে মারে। একটা ভোজালি নিজের পেছন থেকে বের করে দেখায়। ও চমকে যায় শ্যাম। ও ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এইটা দিয়ে মারে তোমায়? এটা দিয়ে মারলে কি কেউ? কথা শেষ করতে পারে না শ্যাম। হঠাৎই পেছন থেকে তার বন্ধু অভয়ের প্রবল চিৎকার শুনতে পায় সে। এতক্ষণ সে একাই একটু দূরে কাগজ, পাতা, প্লাস্টিক, বোতল এইসব কুড়াচ্ছিল, আর শ্যাম মেয়েটির সাথে কথা বলছিল। আওয়াজ শুনে কোনো দিকে না তাকিয়ে রুদ্ধশ্বাসে গিয়ে পৌঁছয় একটি পাতকুয়ার ধারে। তার বন্ধুর চোখ তখন ওখানে কোথায় যেন আটকে গেছে। কিরে অভয়, এইভাবে কি দেখছিস ওইদিকে? সে ভয়ে ভয়ে আঙুল দেখিয়ে পাতকুয়ার মাঝখানটা দেখতে ইঙ্গিত করে। ভয়ে কথা বন্ধ হয়ে গেছে তার। কি আছে এখানে? কি দেখাচ্ছিস দেখি? সেই দিকে এক ঝলক তাকিয়েই চিৎকার করে ওঠে শ্যাম। সেখানে একটি মৃতদেহ ভাসছিল, একটা মেয়ের শরীর। অনেক দিন জলে ভেসে থেকে ফুলে ফেঁপে উঠেছিল তার শরীর। ওরা চিৎকার করতে থাকে, কিন্তু ওই সময় ওই নির্জন জায়গায় কেউই শুনতে পায় না ওদের গলা। তারপর
তারা দুজনে মিলে ভয়ে সরিয়েই কোনো মতে টেনে তুলল সেই মৃতদেহটাকে, এবং তারপরই সেই মৃতদেহের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল তারা। কি বিভৎস ছিল সেই মুখ! তবে সেই বিভৎসতার মধ্যে থেকেও তাকে যেন এক ঝলক দেখে চেনা যাচ্ছিল। তারা ভয়ে মুখ চাওয়াচাই করল। অভয় বলল, এ তো। পুরো কথাটা শেষ করার আগেই হঠাৎ করেই একটা তীব্র কান ফাটানো হাসি ওই ঘুমন্ত নিশ্চুপ জায়গাটার ঘুম যেন উড়িয়ে দিল। হাসতে হাসতেই এবার উঠে বসল সেই মৃত মেয়েটি। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো, এ তো সেই মেয়ে মিলি, যে এতক্ষণ শ্যামের সাথে নিজের দুঃখের কথা বলছিল। ওরা দুপা পিছিয়ে ঠিক পালাতেই যাবে এমন সময় সেই মেয়েটির ফ্যাঁস ফ্যাঁসে গলার স্বর শুনতে পাওয়া যায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এত সহজে আমাকে ছেড়ে দিলে কি করে হবে? হ্যাঁ, আমি যেতে দিলে তো তবে তো যাবে, আমি তো ছাড়বো না। অনেক কষ্ট পেয়েছি এতদিন ধরে, আমি অনেক কষ্ট পেয়েছি। তিল তিল করে প্রতিশোধের স্বপ্ন বুনেছি। তোমাদেরকে তাদের খুঁজে বার করতে হবে তো। কি ভেবেছে ওরা আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে? হ্যাঁ, ওই সব কটাকে আমার হাতে এনে দিতে হবে তোমাদের। প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ নেব। তবেই আমার আত্মার শান্তি হবে, আত্মার শান্তি হবে তো তবে মুক্তি পাবো আমি, আর তোমরাও মুক্তি পাবে। কথাটা শেষ করেই খিলখিল করে হেসে উঠল মেয়েটি। আমরা কি করেছি? আমাদের ছেড়ে দাও, দয়া করে যেতে দাও। আর কোনোদিন এখানে আসবো না, আর কোনোদিন আসবো না। ছেড়ে দাও, আমাদেরকে আজকে যেতে দাও, আর কোনোদিন আসবো না। তোমরা আমার খনিদের এনে দাও এখানে, নয়তো তোমাদেরও মুক্তি নেই। এনে দাও, দাও না, আমি নিজের হাতে ওদের শাস্তি দেব, নয়তো তোমরাও উড়বে, তোমরাও আর বাঁচবে না যে। তবে সবাইকে শেষ করে দেব আমি, সবাইকে। এর মাঝেই সঞ্চালক জিজ্ঞাসা করলেন, তারপর কি হলো? মিলি কি করলো? আর কি, বাধ্য হই সেখান থেকে বেরিয়ে তার শ্বশুর বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে শুরু করল অভয় আর শ্যাম। টাকার লোভে তারা মিলিকে খুন করেছে। মেয়েটির বাবা মাকে, আশেপাশের লোকজনকে সব খুলে বলল তারা। পুলিশের কাছে খবর গেল, পুলিশ অ্যারেস্ট করল অপরাধীদের। তার কিছুদিন পর ঘটনার পুনর্নির্মাণের জন্য সেখানে এলো পুলিশ, সঙ্গে এলো সেই সব অপরাধীরা। সদেব বাবু, আপনি মিলির স্বামী, ঘটনায় প্রধান অভিযুক্ত। আপনি বলুন, আপনারা কোথায় কিভাবে মিলিকে মেরেছেন? আপনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সত্যিটা স্বীকার করুন। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমাদের তো সময় নেই, বলুন। আমরা কিছু জানি না বাবু, আমরা খুবই গরিব বটে। ওর বিয়ের আগে অন্য জায়গায় ভালোবাসা ছিল, ও আমায় ঠকিয়ে সহবাস করত অন্যের সঙ্গে। দুশ্চরিত্র মেয়ে ছিল সাহেব,
তারপর নিজে বুদ্ধ নামের ভয়ে হয়তো আত্মহত্যা করে নিচ্ছে। কথা শেষ করতে পারে না সে। সেই সময় আবারও একটা মেয়েলি হাসির শব্দ পাওয়া যায়, কিন্তু চারদিকে কেউ নেই। হঠাৎই একটা গান বিদীর্ণ করা চিৎকার সেই নারী কণ্ঠ থেকে ভেসে আসে, আর একটা ভোজালি যেন কোথা থেকে উড়ে এসে বুকে কোপ বসিয়ে দেয় মিলির স্বামী সহদেবে। সে একটি তীক্ষ্ণ চিৎকার করে ছটফট করতে থাকে। আবারও একটা অট্ট হাসির শব্দ ছড়িয়ে পড়ে চারদিকে, আর তারপর সেই নারী কণ্ঠ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, কে দোষ ছিল, কে দোষ ছিল আমার? আমি তো বাঁচতে চেয়েছিলাম, সুখে সংসার করতে চেয়েছিলাম, তুমি আমায় বাঁচতে দিলে না। আজ মিথ্যে বলছো, মিথ্যে বলছো। আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। আমি তোদের সব কটাকে শেষ করে দেব, শেষ করে দেব। চল! পুলিশের পাহারার মধ্যেই একে একে সব কটা অপরাধীকেই ওইভাবে হত্যা করা হয়। টেনে নিয়ে গিয়ে তাদের মৃতদেহগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয় ওই পাতকুয়ায়। কিন্তু কেউ কিছু করবে কি করে? কাউকে তো দেখাই যাচ্ছে না। পুলিশও সেদিন নির্বাক দর্শকের ভূমিকায় ছিল, কারণ কাকে ধরবে? অশরীরী কে কি কাঠগড়ায় তোলা যায়? এও কি সম্ভব? কিন্তু কি করে? আচ্ছা, আপনি এই ব্যাপারটা যে সত্য এইটা জানলেন কি করে স্যার? দেখুন, ঘটনাচক্রে সেই তদন্তকারী অফিসার ছিল আমার বন্ধু, তাই ব্যাপারটার রহস্য উন্মোচনে ভূত বিশেষজ্ঞ হিসাবে ওই ঘটনার পর কয়েকবার ডাক পড়েছিল আমার। সেই মেয়েটির আত্মার সঙ্গে কথা বলি আমি। সেইখান থেকেই আমি জানতে পারি যে মেয়েটিকে তার স্বামী মারার পর টেনে হিচড়ে নিয়ে গিয়ে ফেলেছিল ওই কুয়োয়। আর তারপর থেকেই শুরু হয় বিভিন্ন অস্বাভাবিক ঘটনা। আমি তখন সদ্য এই নিয়ে কাজ শুরু করেছি, তাই ব্যাপারটা আজও আমার মনে আছে। অবিশ্বাস্য! না শুনলে বিশ্বাস করতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই কাজ চলতে থাকুক, অনেক শুভকামনা রইল। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা নিজের কানেই তো শুনলেন। সঞ্চালকের কথার মাঝেই বাইরে চলে আসেন নরেন্দ্রবাবু, তার নাতনি দীপার ডাকে। বাইরে যতই রাশভারী হন না কেন, নাতনির কাছে তিনি ভীষণই মাই ডিয়ার পার্সন।